গবেষকরা বলেন কলকাতা নামের সঙ্গে সতীপীঠ কালীঘাটের একটা সংযোগ আছে, কিন্তু তা বলে কলকাতার নামকরণের সম্পর্ক আছে বাইবেলের সঙ্গেও। সত্যি নাকি মিথ, জানবো আজকের পর্বে। আপনি শুনছেন ক্লক টাওয়ার। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে, মানে গল্প হলেও সত্যি। পাড়ায় ঢুকতে যাবে এমন সময় ক্লাব ঘরের দিক থেকে একটা আওয়াজ শোনা গেল, কি হে মানিক জোড়, এমন তুম্বমুখ কেন? ওরা পিছনে ঘুরে দেখলেও ক্লাব ঘরের বাইরের বেঞ্চে শঙ্খদা বসে চা খাচ্ছে। শঙ্খদাকে দেখে যেন হাতে চাঁদ পেল ওরা, শটান ওর কাছে চলে গেল। বল্টু আর পিকাই গল্পের গন্ধ পেয়ে ততক্ষণে উল্টো দিকের বেঞ্চিতে জমিয়ে বসে পড়েছে। শঙ্খদা আরেকটা চা নিয়ে বলতে শুরু করলো, তোদের একটা মজার গল্প বলি বরং। তোরা কি জানিস, এই যে এখন যে কলকাতার রমরমা তোরা দেখতে পাস, তা আদতে হতোই না যদি না মশারা জ্বালাতন শুরু করত। মশার জ্বালাতন? বল্টু আর পিকাই একসঙ্গে বলে উঠল। শোন তবে, চার্নক সাহেবের উপর কিন্তু কলকাতা খোঁজার দায়িত্ব পড়েনি, তার উপর দায়িত্ব পড়েছিল তৎকালীন বেঙ্গলে অর্থাৎ বাংলায় এমন একটা শহর খোঁজার যেখানে ইংরেজরা এসে বসতি স্থাপন করতে পারে, ব্যবসা বাণিজ্য বিস্তার করতে পারে। সেই কাজে বেরিয়ে চার্নক সাহেব ১৬৫৫ সালে ভারতে আসেন। বাংলায় ঢুকে তিনি প্রথমে বসতি স্থাপনের জন্য নির্বাচন করেছিলেন উলুবেড়িয়াকে। মানে আমাদের হাওড়ার উলুবেড়? আমার পিসির বাড়ি তো ওখানে। পিকাই বলে ওঠে, বাহ, তাহলে তো হয়েই গেল। পরের বার পিসিকে বলে আসবি যে এটাই হয়তো বাংলার প্রাণকেন্দ্র হয়ে উঠতে পারত যদি না জায়গাটা মশার ডিপো হতো। হ্যাঁ নয়, হ্যাঁ। আসলে চার্নক সাহেব যা যা চাইছিলেন তার সবই মিলে গিয়েছিল, কিন্তু বাদ সেধেছিল মশা। সেখানে এতই মশার উৎপাত যে তাঁরই টেকা দেয়। একটা মানুষকে পেয়ে যদি মশারা এমন অত্যাচার শুরু করে, তাহলে একটা গোটা কলোনি পেলে কি করবে ভেবে নে। অগত্যা মশার কামড় খেতে খেতে চার্নক সাহেব সব সুবিধা অসুবিধা জানিয়ে উলুবেড়িয়া থেকেই চিঠি লিখলেন ওপর মহলকে। যখন অন্য জায়গা খোঁজার নির্দেশ এলো তখন যেন তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। এরপর তিনি ঘুরতে ঘুরতে এসে পড়েন আমাদের কলকাতায়। কলকাতা তখন গ্রাম, 3টে গ্রাম ইজারা নিয়ে তৈরি হলো শহর। কি কি গ্রাম কে বলবে? ওই তো কলিকাতা, সুতানুটি আর গোবিন্দপুর। ভেরি গুড। বর্তমান ময়দান চত্বর মানে ধর্মতলা থেকে এখনকার এক্সাইড চত্বর অবধি ছিল গোবিন্দপুর। কলিকাতা গ্রামের ছিল আবার দুটো ভাগ, ডিহি কলকাতা আর পরগনা কলকাতা। ডিহি কলকাতার শুরু ধর্মতলায়, শেষ বড়বাজারে। আমাদের কলেজ স্ট্রিট, শিয়ালদা সব কিন্তু এর মধ্যেই রয়েছে। জোড়াসাঁকোর ঠিক আগে অবধি ডিহি কলকাতার সীমানা। জোড়াসাঁকো থেকে শুরু করে শ্যামবাজার 5 মাথার মোড় অবধি সুতানুটি। আর রইল বাকি পরগনা কলকাতা, এটা হচ্ছে বরানগর থেকে বেলঘরিয়া অঞ্চল পর্যন্ত। একদিন তো কলিকাতা বলতে এই একটা গ্রামই বুঝতিস, কিন্তু এটা নতুন জানলি নিশ্চয়ই। তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে, এই 3খানা গ্রামের মধ্যে থেকে কলিকাতাকেই কেন নগরের নামের জন্য বেছে নেওয়া হলো তা সঠিক জানা যায় না, তবে কিছু ধারণা পাওয়া যায়। যাক, বাদ দে সেসব কথা, ওটা না হয় অন্য কোনো দিন বলবো। যা, গল্প শেষ? ওরে পাগলা, এত জলদি শেষ করার হলে কি আর জমিয়ে বসতাম রে? শোনা যায় 3টে গ্রাম একত্র করে নগর পত্তন করার পর দেখা যায় এই নগরের সীমানা বরাবর প্রচুর কলিচুন প্রস্তুত করার জায়গা ছিল, আর সেই থেকে নাকি জোপ চার্নক নাম রাখেন কলিকাতা। আরে বাপস, ফ্রম কলিচুন টু কলিকাতা। ইন্টারেস্টিং ফান্ডা তো। ইন্টারেস্টিং বলে ইন্টারেস্টিং। আচ্ছা, তোরা আলীনগরের গোলকধাঁধা দেখেছিস নিশ্চয়ই? বল্টু বলে উঠল, হ্যাঁ, ওই অনির্বাণ আর পার্ণমিত্র সিনেমাটা তো। পিকাই বলল, হ্যাঁ হ্যাঁ দেখেছি। ওখানে একটা দৃশ্য আছে, পার্ণমিত্র জিপ চালাচ্ছে আর অনির্বাণ পুরনো কলকাতার গল্প বলছে। ওই সিনেই মারহাটা ডিচ বা মারাঠা ডিচের কথা বলেছিল, যেখান থেকে সেই খোকা ঘুমলো পাড়া জুড়লো ছড়ার আবির্ভাব। মনে পড়ছে? হ্যাঁ পড়ছে। তো সেই মারাঠা ডিচ বা খালের সঙ্গেও কলকাতা নামের পত্তনের ইতিহাস জড়িয়ে আছে। রেভারেন্ড জেমস লং এর কথা তো নিশ্চয়ই তোরা বইতে পড়েছিস। তিনি যে কলিকাতা বিশেষজ্ঞও ছিলেন তা জানিস তো? বল্টু আর পিকাই একসঙ্গে মাথা নাড়ল। শঙ্খদা বলতে লাগলো, এগুলো জেনে রাখ, পরে কাজে লাগবে। তা লং সাহেব বলছেন, সেই যে খাল কাটা হয়েছিল, সেই খাল কাটা শব্দ থেকেই কলকাতা নামের উৎপত্তি। ব্রিটিশরা ক্ষয়ের উচ্চারণ করতে পারত না, বলতো ক।
তাই খাল কাটা হয়ে গিয়েছিল কালকাটা। সেটাই অপভ্রংশ হয়ে কলকাতা হয়েছে। ওরা দুজন হাঁ হয়ে গিয়েছে দেখে শঙ্খদা ওদের মুখে দুটো করে চিনে বাদাম ফেলে দিল। তারপর বলতে লাগলো, এতেই হা হয়ে গেলি? এখনো বাকি আছে তো। আচ্ছা চল এবারে যাওয়া যাক রাজা বল্লাল সেনের আমলে। সেই সময়ের ইতিহাসের পাতা উল্টালে কালীঘাটের অস্তিত্ব পাওয়া যায়। আবার রাজা প্রতাপাদিত্যের আমলের ইতিহাসেও কালীঘাট মন্দিরের কথা আছে। আর এই প্রতাপাদিত্যের এক বিখ্যাত বংশধরকে কিন্তু আমরা সবাই চিনি। বল দেখি কে? জানি না, তুমি বলো। ডক্টর বিধানচন্দ্র রায়। হ্যাঁ? তাহলে আর বলছি কি, মানুষের বংশের হিসেবপত্র খুবই জটিল। এমন এমন সব লতা পাতায় সম্পর্ক বেরিয়ে আসে, শুনলে টাকের চুলও খাড়া হয়ে যাবে। যাকে যা বলছিলাম, চার্নক সাহেব যখন নতুন নগরীর সনদ পেয়ে এলেন, তখন এই শহরের অধিষ্ঠাত্রী দেবীর বাসস্থান অনুসারে নাকি নাম দিয়েছিলেন কালীকোঠা, অর্থাৎ কালী দেবীর বাসস্থান। আর সেই কালীকোঠা থেকেই অপভ্রংশ হয়েই কলিকাতার সৃষ্টি। আরে বাস, কালীঘাট এত পুরনো? বাবা, এমনি এমনি কি আর সতীপীঠ? তবে বাইবেলের সঙ্গেও কিন্তু কলিকাতার নামকরণের একটা সম্পর্ক আছে, জানিস? কলকাতা নগর স্থাপনের পর নানা রোগ জারি লেগেই ছিল। সেসবের জন্য বহু মানুষ মারা যেত। তখন চিকিৎসাও এত উন্নত হয়নি। যে রোগ এখন 3 দিন ওষুধ খেলেই সেরে যায়, সেই রোগেই তখন মানুষ মারা পড়ত। এখন সেসব মৃতদেহ সৎকার করবে কি করে? হয় নদীর ধারে ফেলে যেত, না হলে জলে ভাসিয়ে দিত। সে সময় নদীর ধারে এলে দেখা যেত সার বেঁধে কেবল মরা পড়ে আছে। কিছু কঙ্কাল দেখতে পেলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। ব্রিটিশরা ধর্মের দিক থেকে খ্রিস্টান। বাইবেল অনুসারে প্রভু যিশুকে যেখানে ক্রুশবিদ্ধ করা হয় তার নাম ছিল গলগথা। খ্রিস্টানদের কাছে যা এক তীর্থস্থান। শোনা যায় এই গলগথার যেখানে সেখানে মরার খুলি পড়ে থাকত। অ্যারামিক ভাষায় গলগথা শব্দের অর্থই হচ্ছে মাথার খুলি। মাঠের সর্বত্র অমন খুলি ছড়ানো থাকায় এহেন নামকরণ। যাই হোক, তো ব্রিটিশরা নদীর ধারে এহেন দৃশ্য দেখে নাকি এই নগরের নাম দিয়েছিল গলগথা। আর সেটার অপভ্রংশ হয়েই হয়েছে কলকাতা। ভেরি গুড। এই তো আমার চেলাগিরি করে কিছু শিখছিস তাহলে। তবে কাগজে কলমে ইতিহাস খুঁজতে গেলে কিন্তু হিসেব বদলে যায়। কিরকম? চার্নক সাহেব কলকাতা থেকে 1688 সালে চলে যান মাদ্রাজে। সেখানে বছর 2 কাটিয়ে আবার 1690 সালে বাংলায় ফেরেন। তবে এবারের ফেরাটা আর বেশি দিন স্থায়ী হয়নি। 1699 সালে ভদ্রলোক পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন। 1700 সালের এপ্রিল মাস থেকে চার্নকের জামাই স্যার চার্লস আয়ার কলিকাতা নামটা ব্যবহার করতে শুরু করেন। যা বাবা, এরম দিনক্ষণ মেপে কেন? বলছি রে বাবা, বলছি। এর আগে অবধি কোম্পানির সেরেস্তার কাজকর্মে শহরের নাম হিসেবে সুতানুটি নামটা ব্যবহার করা হতো। 1696 সালে যখন ফোর্ট উইলিয়াম তৈরির কাজকর্ম শুরু হলো, তখনও সুতানুটি নামটাই ছিল। কিন্তু গোল বাঁধালো পর্তুগিজরা। ও বেটারা তার আগে কালিকট বন্দরে নোঙর করে সেই শহরে ব্যবসা শুরু করেছিল। স্বাভাবিকভাবেই ব্রিটিশদের প্রতিদ্বন্দ্বী ছিল ওরা। ব্রিটিশরা দেখল রোমান হরফে কলিকাতা লেখা হলে তা কালিকটের খুব কাছাকাছি বানান হয়। তাই কলিকাতার নামে জিনিস বিক্রি করলে তা দিব্য কালিকট নামে চালিয়ে দেওয়া যাবে। ও, এইবার বুঝলাম। ওই জন্য টিন্ডারে ইউনিভার্সিটি অফ কালিকট বললেও লোকেশন হিসেবে কলকাতা দেখায়। বল্টু বলে উঠল। শঙ্খদা উঠে এসে কান পেঁচিয়ে বলল, ডেপোমি শিখে গিয়েছিস দেখছি। হ্যাঁ, ওই অ্যাকাউন্টখানা আজই ডিলিট করবি। অল্প বয়সে এত পাকামি মারতে হবে না। যাই হোক, আর কয়েকটা বাস্তবিক উদাহরণ দিয়ে দেখিনি। পিকাই এবার মিটিমিটি হেসে বলল, উদাহরণ তো তোমার পায়েই আছে। মানে? এতদিন ধরে আদিদাসের জুতো পরো বলে হেব্বিরও আপনিতে। এখন ভালো করে দেখলাম ওটা তো আদিদাস নয়, আদিবাস। রোমান হরফে একটা ডিকে উল্টে বি করে দেওয়া হয়েছে। শঙ্খদা একবার নিজের পায়ের দিকে তাকালো, তারপর উঠে দাঁড়িয়ে দুটোর মাথা ঠুকে দিয়ে গটগট করে চলে গেল চাঁপাডালি মোড়ের দিকে। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অতি অবশ্যই ওই যে ছোট্ট ঘন্টাটি আছে ওটা একবার প্রেস করে দেবেন।